বাংলাদেশের মিডিয়াগুলো অতিরিক্ত ডলার ইনকামের আশায় ইরান ইসরায়েল যুদ্ধের সঠিক তথ্য না দিয়ে বিভ্রান্তিকর ও মনগড়া তথ্য পরিবেশন করছে। তাদের খবরের টাইটেল দেখলে মনে হবে ইরান ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, অথচ বাস্তব চিত্র অনেকটাই উল্টো। শত শত ফাইটার জেট দিয়ে ইরানের সামরিক ও গবেষণা কেন্দ্রগুলো গুড়িয়ে দিচ্ছে। সামরিক কমান্ডার থেকে শুরু করে পরমাণু বিজ্ঞানী কেউই রেহাই পাচ্ছে না। আমরা এখন থেকে চেষ্টা করব মধ্যপ্রাচ্যের গণমাধ্যম ও পশ্চিমা গণমাধ্যম যাচাই বাছাই করে সত্য খবরটি আপনাদের কাছে তুলে ধরব। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে বহু মার্কিন বিমান জড়ো হয়েছে ইরানে আক্রমণের জন্য। দর্শক, মুসলিম বিশ্বের যে দেশটিকে আমরা মুসলমানদের মুরব্বী মনে করি, সেই দেশের একটি গুরুত্বপূর্ণ এয়ারবেসে বিপুল সংখ্যক মার্কিন বিমান আজকে মোতায়েন হয়েছে। এর মধ্যে পরিসংখ্যান যদি বলি, 22টি KC-135 ট্যাঙ্কার, তার মানে যেটা উড়ন্ত ফাইটার বিমানে আপনার জ্বালানি সরবরাহ করা হয়, 53টি F-16 যুদ্ধ বিমান, 10টি C-130 পরিবহন বিমান। এই ঘাঁটিকে এখন ইরানের উপরে সম্ভাব্য হামলার জন্য অন্যতম প্রধান লঞ্চ পয়েন্ট হিসাবে ধরা হচ্ছে। এছাড়াও জর্ডানের একটি বিমান ঘাঁটি ব্যবহৃত হতে পারে। দর্শক, আজকে আরও একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। ইরানের পরমাণু বিজ্ঞানী ডক্টর সৈয়দ ইসার তাবাতাই এবং তার স্ত্রীকে তাদের বাড়িতেই হত্যা করেছে ইসরায়েল। এত কিছুর পরেও তিনি বাড়িতেই অবস্থান করছিলেন, তাও আবার পরমাণু বিজ্ঞান। আজকে যুক্তরাষ্ট্রে যে নাটকীয় মোড় নিয়েছে সেটি হলো যুক্তরাষ্ট্রের যে জাতীয় নিরাপত্তা প্রধান তুলসী গাবার্ড, তিনি ইউটার্ন নিয়েছেন। তিনি আজকে বলছেন আমেরিকার গোয়েন্দাদের কাছে খবর আছে ইরান এখন এমন এক পর্যায়ে আছে, তারা চাইলেই মাত্র কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবেন। গ্যাবার্ডের এই মন্তব্য যেন পুরনো এক স্ক্রিপ্টের নতুন দৃশ্য। কারণ গত 30 বছর ধরেই বলা হচ্ছে ইরান পরমাণু বোমা বানাতে যাচ্ছে, মাত্র সপ্তাহখানেকের মধ্যেই। বিস্ময়কর ব্যাপার হলো, গ্যাবার্ড এই মন্তব্য করলেন এমন একদিনে যেদিন ট্রাম্প নিজেই তার গোয়েন্দা সংস্থাগুলোকে একরকম প্রকাশ্যে ধুয়ে দিয়েছেন, এমনকি গ্যাবার্ডকেও ছাড়েননি। ট্রাম্প জোর দিয়ে বলেন গোয়েন্দা সংস্থাগুলোর ইরানের আসলে পরমাণু অস্ত্র বানাচ্ছে না, এই মূল্যায়ন ভুল। এর আগে তুলসী গাবার্ড বলে আসছিলেন ইরানের কাছে আসলে কোনো পারমাণবিক অস্ত্র নেই এবং এই সংক্রান্ত কোনো হুমকিও নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন ইসরায়েলের আক্রমণে পরিস্থিতি খুবই জটিল, তবে আমাদের সেনাবাহিনী সফলভাবে তাদের দায়িত্ব পালন করছে। আমরা যেমন 2015 সালে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেছিলাম, এবারও ঠিক তেমনই আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান হবে। কিন্তু ইসরায়েল আলোচনা চায় না। ইসরায়েল আজকে একটি নতুন পরিসংখ্যান হাজির করেছে। তারা বলছেন 13 তারিখে আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইরান ইসরায়েলে 1000 ড্রোন নিক্ষেপ করেছে। ইসরায়েলের দাবি এই ড্রোন ঠেকিয়ে দেওয়ার পরিমাণ খুবই বেশি, কিন্তু কত বেশি বা শতকরা কত পরিমাণ তা বলা হয়নি, অথবা এগুলোর মধ্যে কয়টি ড্রোন ভূপাতিত করেছে তাও জানায়নি। আজকে ইরান দাবি করেছে মার্ক কাউফম্যান নামের একজন ইহুদি গুপ্তচরকে গ্রেপ্তার করেছে তারা। ইরানের গণমাধ্যমের ভাষ্য মতে গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন জার্মান পর্যটক, সাইকাট্রিস্টের ছদ্মবেশে ইরানের উপর গুপ্তচর বৃত্তি করছিল। অন্যদিকে আরও একটি সফল অপারেশন পরিচালনা করেছে ইরানের গোয়েন্দা বাহিনী। ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে ঘরে তৈরি বোমার একটি চালান আটক করেছে নিরাপত্তা বাহিনী। ধারণা করা হয় নাশকতা ছড়ানোর জন্য এইগুলো ব্যবহার করত মোসাদের এজেন্টরা।
অন্যদিকে আরও একটি বিশাল সাফল্য পেয়েছে ইরানের গোয়েন্দারা। পশ্চিম তেহরানে প্রায় 250 কেজি ওজনের একটা ইলেকট্রোম্যাগনেটিক পালস বোমা সফলভাবে নিষ্ক্রিয় করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। এটি বিস্ফোরণের মাধ্যমে তীব্র ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ ছড়িয়ে দিয়ে পুরো এলাকার বিদ্যুৎ যোগাযোগ ও ইলেকট্রনিক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে অকার্যকর করে দিতে পারে। অন্যদিকে একটি মন ভালো করা খবর আপনাদেরকে জানাবো। যেই ইহুদিরা সারা বিশ্ব থেকে এই ইসরায়েলে এসেছিলেন, মানে ইসরায়েল নামক রাষ্ট্রে এসেছিলেন তাদের প্রমিস ল্যান্ড বাস্তবায়ন করবেন, এখান থেকে তারা সারা বিশ্ব পরিচালনা করবেন, সেই ইহুদিরা ইরানের হামলায় শত শত হাজার হাজার ইসরায়েলি দেশ থেকে পালিয়ে সাইপ্রাসের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। এখন তারা সেখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বেন। এই জাতি নাকি সারা পৃথিবী শাসন করার আবার স্বপ্ন দেখে। দর্শক, অনেক হিসাব কিতাবের পরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান আজকে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। রিসেপ তাইয়্যিপ এরদোয়ান বলেছেন, ইস্তাম্বুল এবং তেহরানের ভাগ্য একই। তিনি বলেছেন, 2 বিলিয়ন জনসংখ্যার এই শক্তিশালী ইসলামী বিশ্বের জন্য একটি স্বাধীন ক্ষমতার কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করা অপরিহার্য। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন মুসলিম বিশ্বের জন্য একটি স্বাধীন ক্ষমতার কেন্দ্রবিন্দু দরকার। তিনি আরো বলেছেন, আমরা এমন এক যুগের দ্বারপ্রান্তে আছি যেখানে ইসলামী বিশ্ব আরো বৃহত্তর ভূমিকা পালন করবে। প্রথমত, আমাদের অভ্যন্তরীণ বিরোধগুলি সমাধান করতে হবে। যদি আমরা ঐক্য ও ইচ্ছাশক্তির সাথে আমাদের বিষয়গুলো দাবি না করি, তাহলে আমরা অন্যদের স্বার্থ রক্ষা করব। তিনি এই মেসেজটা দিয়েছেন আরব জাতিকে, আরব শাসকদের তিনি বলেছেন নিজেদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে মুসলিম বিশ্বের স্বার্থকে বড় করে দেখার জন্য। এই যুদ্ধ শুরুর পর থেকে আরব রাজা বাদশারা যখন বোবা শয়তানের মতো নীরবে ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে, কেউ আমেরিকার যুদ্ধবিমানকে জায়গা দিচ্ছে, একমাত্র এরদোয়ান ইরানের পক্ষে কথা বলছে। ইরানকে পশ্চিমা চক্রান্ত থেকে বের করতে একের পর এক কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে। ইসরায়েলকে রক্তচক্ষু উপেক্ষা করে ইস্তাম্বুলে মুসলিম বিশ্বের নেতাদের ডেকেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।